আসসালামু আলাইকুম। আজ ২৬ মার্চ ২০২৫ বুধবার। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। তুলসী গ্যাবার্ডের বাংলাদেশ নিয়ে চক্রান্ত থামিয়ে দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জাতীয় স্মৃতিসৌধে গিয়েও কথার যুদ্ধ নাহিদ ও আব্বাসের মধ্যে। জয় বাংলা স্লোগান দেওয়ায় আটক ৩। এবার বিস্তারিত। সপ্তাহখানেক আগে ভারত সফর করে বাংলাদেশ নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। সেই বক্তব্যের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তুলসীর বক্তব্যকে খণ্ডন করেছিলেন। এবার ভারতের মদতপুষ্ট তুলসী গ্যাবার্ডের মুখে চুনকালি দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনন্দন জানিয়ে একটি বার্তা দিয়েছেন। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই বিশেষ দিনটি উপলক্ষে তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। এক প্রেস বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশকে একটি উজ্জ্বল এবং গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার পথে সমর্থন জানাতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও জানান, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধিতে সহযোগিতা বজায় রাখতে যুক্তরাষ্ট্র আগ্রহী। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন এমন এক সময় হয়েছে যখন অন্তর্বর্তী সরকার দেশকে নির্বাচন প্রস্তুতির দিকে নিয়ে যাচ্ছে। এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের ভবিষ্যতের পথ বেছে নিতে পারবেন। রুবিও বলেন, বাংলাদেশের এই বিশেষ দিনে তিনি বাংলাদেশি জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা জানান এবং দুই দেশের মধ্যে নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় যাওয়ার জন্য সংস্কার ও বিচার ছাড়াই নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে। বুধবার সকাল ৮টা ৪৫ সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। নাহিদ বলেন, মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদদের আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তাদের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীনতা পেয়েছি। এই বাংলাদেশের মানুষ ইতিহাসের বিভিন্ন পর্যায়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে স্বাধীনতা অর্জনের জন্য, অধিকারের জন্য। সেই দেশ বিরোধী সংগ্রাম থেকে আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং এর ধারাবাহিকতায় আমাদের ২০২৪-এর গণ অভ্যুত্থান। আমরা মনে করি আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছে এবং বারবার যেটা বেহাত হয়েছে, বারবার রক্ত দিতে হয়েছে জনগণকে। সামনের দিনগুলোতে যাতে আমাদের জনগণকে আর রক্ত দিতে না হয়, আজকের দিনে এমনটাই প্রত্যাশা। আমরা যে গণতন্ত্র, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের জন্য লড়াই করেছি যুগ যুগ ধরে এবং ২০২৪ সালেও আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করতে হয়েছে, গণ অভ্যুত্থান করতে হয়েছে। আমরা চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের মাধ্যমে সেগুলো আবার সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে। তিনি বলেন, যেখানে মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে এবং মানুষকে বারবার রক্ত দিতে নামতে হবে না। বিএনপি নেতা মির্জা আব্বাসের বক্তব্যের পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়, বরং ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই ৭১-এর যে স্পিরিট সেটা পুনরুজ্জীবিত হয়েছে। সেটা ৫৪ বছরে অর্জিত হতে পারেনি বিধায় একটা ফ্যাসিজম ১৫ বছর ধরে বাংলাদেশে চেপে বসেছিল। ফলে ৭১-এ যে সাম্যের কথা বলা হয়েছিল, ২৪-এ কিন্তু আমরা সেই বৈষম্যহীন সমাজের কথাই বলছি। ফলে যারা এটাকে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড় করাচ্ছে, তাদের উদ্দেশ্য অসৎ এবং আমরা মনে করি ২৪-এর গণ অভ্যুত্থানকে, ছাত্র জনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি। নতুন তরুণরা যারা নেমে এসেছে, নতুন সময়ের এই বার্তা তারা ধারণ করতে পারছে না। আমাদের জাতীয় নাগরিক পার্টির যে দাবি, বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, আমরা মনে করি সেই পথে গেলেই জাতির একটি উত্তরণ ঘটবে গণতন্ত্রের পথে। সংস্কার এবং বিচারবিহীন যদি নির্বাচন দেওয়া হয় এবং কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই নির্বাচন চাপিয়ে দেওয়া হয় নির্বাচন ছাড়া, তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে না। আমরা দেখতে পাচ্ছি পুরনো সংবিধান, বন্দোবস্ত এবং ব্যবস্থাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি ২৪-এর গণ অভ্যুত্থান, ৭১-এর যে সংগ্রাম এবং ৪৭-এর যে আজাদির লড়াই, এই সব কিছুর মধ্য দিয়ে আমরা যে স্বাধীন, সার্বভৌম, মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র পেতে চেয়েছিলাম, তার একটি সুযোগ ও সম্ভাবনা আমাদের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছে, এটাও তিনি বলেন। নাহিদ আরও বলেন, আমরা ক্ষমতার লোভে এবং কেবল
ক্ষমতায় যাওয়ার জন্যই সেই সব সম্ভাবনাকে নষ্ট করে না দেই। আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় যাওয়ার জন্য সংস্কার ও বিচার ছাড়াই নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে। এই সব কিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি এবং ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। রাজনৈতিক দলগুলোর মধ্যে বর্তমানে ফাটল ধরেছে কিনা এমন প্রশ্নে জাতীয় নাগরিক পার্টির এই নেতা বলেন, আমরা মনে করি যে জাতীয় ঐক্যের যে সুযোগ ও পাটাতন তৈরি হয়েছিল, আমরা এখনও সেই পাটাতনেই আছি। কিন্তু এখন হয়তো বিভিন্ন দলের এজেন্ডা আলাদা হচ্ছে। কিন্তু আমরা যদি ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চাই, দেশের স্বার্থকে রক্ষা করতে চাই, তাহলে আমাদের একই পাটাতনে থেকেই পরস্পরের ভিন্ন মত, ভিন্ন লক্ষ্য থাকা সত্ত্বেও সামনের দিকে এগোতে হবে। আমরা মনে করি না যে জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে বা বিনষ্ট হওয়ার মতো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরে নির্বাচন হবে, আমরা সেখানেই বিশ্বাস রাখতে চাই। আর নির্বাচন হবে না এমনটা বিশ্বাস আমরা করি না। বুধবার মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। কোনো অনৈক্য রয়েছে কিনা প্রশ্নে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, অনৈক্য কিছু নাই, স্বার্থের সংঘাত আছে, প্রত্যেকটা দলের নিজস্ব আদর্শিক জায়গা আছে, যার যার একটা মতাদর্শ আছে, যার যার মতাদর্শ থেকে কথা বলে। এটা আমি অনৈক্য বলবো না। যদি কেউ অনৈক্য বলে, এটাকে আমি এমন করে বলবো, এমন সময় যদি কখনো আসে জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাব। এখানে কোনো ভুল নেই। এখন দলীয় আদর্শিক স্বার্থে হয়তো আলাদা কথা বলছি, হতে পারে, কিন্তু যখন প্রয়োজন হবে তখন বাংলাদেশের জনগণ এক হয়ে যাবে। মির্জা আব্বাস বলেন, আজকে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। অতঃপর দেশে থেকে যুদ্ধ করে উনি দেশকে স্বাধীন করেছেন। স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ মাঝে আমরা হারিয়ে ফেলেছিলাম। ৫ আগস্টের পরে আবার নতুন করে পেয়েছি। আমি স্বাধীনতার ৭১-এর বীর শহীদ যারা নিজেদের প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছিলেন, রক্তের বিনিময়ে যারা স্বাধীনতা এনে দিয়েছিলেন, তাদের স্মরণ করছি। তাদের পরিবারের যারা এখনো বেঁচে আছেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আজকের এই দিনে দেশবাসীকে বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তিনি বলেন, আমরা কিছুদিন আগে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে নতুন করে স্বৈরাচারকে তাড়িয়ে একটি নতুন স্বাদ পেয়েছি। অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা। আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই। যারা বলে তারা আজকের স্বাধীনতা দিবসকে খাটো করতে চায়। ৭১-এর স্বাধীনতায় তাদের কোনো ভূমিকা ছিল না, সুতরাং এই দিনটাকে তারা খাটো করতে চায়। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইব, এই স্বাধীনতাকে যেন ধরে রাখতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এই স্বাধীনতাকে ধরে রাখতে পারে, এজন্য আল্লাহর কাছে দোয়া কামনা করব। আগামী ডিসেম্বর থেকে পরবর্তী জুনের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন, প্রধান উপদেষ্টার এমন বক্তব্যকে রোডম্যাপ হিসেবে দেখতে নারাজ বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, এটা কোনো রোডম্যাপ ঘোষণা হয়নি। তিনি বলেন, ডিসেম্বর থেকে জুন ৬ মাস। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা না হলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে, এই সংকটগুলো কাটবে না। বুধবার মহান স্বাধীনতা দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছি না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থেই নির্বাচনের কথা বলছে এবং নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তার ন্যূনতম সংস্কারগুলো করে, অর্থাৎ যেগুলো নির্বাচনের জন্য প্রয়োজন তার সম্পন্ন করে নির্বাচনের ঘোষণা দেবেন। মির্জা ফখরুল বলেন, আমি অত্যন্ত হতাশ হয়েছি যে গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যে তিনি নির্বাচনের রোডম্যাপের কথা বলেননি। আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবারও উচ্চারণ করেননি, অথচ এটাই ছিল ইতিহাস। তিনি বলেন, আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছেন, এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক। প্রকৃত সত্যকে উদ্ঘাটিত করে জনগণের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকার, সেই গণতান্ত্রিক সরকারে যত দ্রুত ফিরে যাওয়া যাবে, আমাদের সমস্যাগুলো ততই সমাধান হবে বলে আমি বিশ্বাস করি।
রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, রেলওয়ে একটা লোকসানের প্রতিষ্ঠান। এখানে 1 টাকা রোজগার করার জন্য 2.5 টাকা খরচ হয়। এটার 2টা কারণ আছে। একটা কারণ হচ্ছে রেলওয়ের দুর্নীতি এবং রেলের অপচয়। দুর্নীতি যেন বন্ধ হয়, অপচয় যেন কমে, সেজন্য আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি। বুধবার সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঢাকা নরসিংদী ভৈরববাজার নরসিংদী ঢাকা রুটে নতুন একজোড়া কমিউটার ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, রেলওয়ের সেবার মূল্য তুলনামূলকভাবে অনেক কম। তা সত্ত্বেও কিছু কিছু এলাকার যাত্রী আছেন, তারা ভাড়া দেন না। এভাবে যদি চলতে থাকে তাহলে রেলের সার্ভিস বন্ধ হয়ে যাবে। এজন্য আপনাদের যেখানে দেখবেন কেউ ভাড়া দিচ্ছেন না, আমাদের নজরে আনবেন। লোকসান যদি আরও বাড়ে তাহলে সেবা কমানো ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। তিনি বলেন, প্রফেসর ইউনূস আমাদের নির্দেশ দিয়েছেন, ঢাকার বাইরে উন্নয়ন পৌঁছাতে হবে। আমাদের উন্নয়ন হবে নাম ফলকবিহীন উন্নয়ন। কারো নাম ফলকে থাকবে না। আমরা নাম ফলকবিহীন উন্নয়নের যুগ সূচনা করতে চাই। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবসে উস্কানিমূলক জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে 3 ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার বেলা 11টার দিকে উস্কানিমূলক স্লোগান দেন বলে জানা যায়। আটকরা হলেন সিরাজগঞ্জের কাজীপুর থানার মরহুম গাজী আহমদ হোসেন চাকলাদারের ছেলে সেলিম রেজা, ভোলা সদরের মরহুম ইসাক জমাদ্দারের ছেলে মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা আশুলিয়া থানার গাজীর চটের মরহুম আব্দুল জব্বারের ছেলে মোহাম্মদ সোহেল পারভেজ। সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল কবির নয়াদিগন্তকে জানান, আটকরা প্রজন্ম লীগের নেতা। তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনারা কখনোই কাজকে চাপ হিসেবে দেখবেন না। যদি আপনি মনে করেন যে কাজের চাপে আছেন, তাহলে বাড়তি বোঝা মনে হবে। আবার যদি ভাবেন যে না, আমি কাজে আছি, আমি একটা সুন্দর জিনিস সমাপন করবার জন্যে কাজ করছি, আমি অনেকগুলো মানুষের কর্মসংস্থান বা রুটি রুজির জন্যে কাজ করছি, আমি মানবতার জন্য কাজ করছি, আমি সভ্যতাকে টিকিয়ে রাখবার জন্যে কাজ করছি, তাহলে কিন্তু সহজ হয়ে যাবে অনেক কিছু। আর যদি কাজটাকে আপনি চাপ হিসেবে ভাবেন, তাহলে আপনার আয়ত্তে থাকা সত্ত্বেও অনেক কিছুই আপনি সুন্দরভাবে শেষ করতে পারবেন না। সুতরাং আজ থেকে কাজের চাপে আছি না বলে বলবেন, কাজে আছি, কাজ করছি মানুষের জন্যে, কল্যাণের জন্যে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অস্কার জয়ী চিত্র পরিচালক হামদান বাল্লালকে অবরুদ্ধ পশ্চিম তীর থেকে গ্রেফতার করার পর মঙ্গলবার তাকে মুক্তি দিয়েছে ইসরায়েলি পুলিশ। এর আগে সোমবার বাল্লালের উপর হামলা চালায় অবৈধভাবে বসতি স্থাপনকারী ইহুদিরা। তারপর আহত অবস্থাতেই ইসরায়েলি পুলিশের হাতে বন্দী হন তিনি। অস্কার জয়ী তথ্যচিত্র নো আদার ল্যান্ডের ফিলিস্তিনি সহপরিচালক হামদান বাল্লালের সাথে কাজ করা বাসেল আদ্রা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বাল্লালের মুক্তির পর তার শার্টে রক্তের দাগ সহ একটি ছবি পোস্ট করেন। মুক্তির পর ফরাসি বার্তা সংস্থা এএফপি টিভির একটি ভিডিওতে বাল্লাল বলেন, অস্কার জেতার পর আশা করিনি যে আমি এ ধরনের আক্রমণের মুখোমুখি হব। তিনি বলেন, এটি আমার উপর খুব শক্তিশালী হামলা ছিল এবং তাদের লক্ষ্য ছিল আমাকে হত্যা করা। তিনি আরও বলেন, একজন বসতি স্থাপনকারী আমার উপর আক্রমণ করেছে। সে আমার সারা শরীরে আঘাত করেছিল এবং যখন সে আমাকে আঘাত করছিল তার সাথে একজন সৈন্যও ছিল। ইসরায়েলি সেনাবাহিনীর মতে সোমবার পশ্চিম তীরের দক্ষিণে সুসিয়া গ্রামে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের সময় পাথর নিক্ষেপ করার অভিযোগে 3 ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। সুসিয়া গ্রামটি মাসাফের ইয়াত্তার কাছে অবস্থিত। এবছরের একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা তথ্যচিত্র বিভাগে জয়ী হয় নো আদার ল্যান্ড। তথ্যচিত্রটিতে মাসাফের ইয়াত্তায় ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের জোরপূর্বক ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বিষয়টি তুলে ধরেছে। এই এলাকাটিকে ইসরায়েল 1980-এর দশকে একটি সীমাবদ্ধ সামরিক অঞ্চল ঘোষণা করেছিল। বাল্লালকে আটক করার বিষয়টি পুলিশের একজন মুখপাত্র নিশ্চিত করেন। পরে পুলিশের এক বিবৃতিতে বলা হয়, 3 জনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, পাথর নিক্ষেপ, সম্পত্তির ক্ষতি ও আঞ্চলিক নিরাপত্তা বিপন্ন করার সন্দেহে তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।